বিশ্ব সাহিত্যের নানা রকম স্বাদের ছোট গল্প ও নাটক নিয়ে আমাদের প্রয়াস। কোলাজ 10-এর আজকের নিবেদন গল্প প্যাসেঞ্জার অফ দ্য ইয়ার, রচনা বিমল লামা, সূত্রধার আমি শ্রীময়ী, গল্প পাঠে রতন, বিভিন্ন চরিত্রে রতন, সৌমাভ, শঙ্কর ও প্রদীপ। শুরু করছি আজকের গল্প প্যাসেঞ্জার অফ দ্য ইয়ার। আমি অনেক ভেবে দেখলাম জীবনটা বড় একঘেয়ে হয়ে গেছে, কিছু একটা করা দরকার অবিলম্বে। কিন্তু কি করি? চুলে কলপ করো। ঝাঁঝালো কণ্ঠে নির্দেশ ভেসে এলো রান্নাঘর থেকে। আমার বউ নিজেকে এখনো দারুণ দেখে আয়নায়, আর ভাবে আমার সাদা চুলের জন্যই তার সব মাটি হয়ে যাচ্ছে। লোকে হিসেব মিলিয়ে বুঝে নিচ্ছে তার বয়স কত হতে পারে। তাই চুলে কলপ করো বলছি, নইলে কিন্তু। রীতিমতো হুমকি। নইলে আর কিছুই না, আজ সন্ধ্যায় নেমন্তন্ন বাড়ি আমাকে নিয়ে যাবে না। ভালো মন্দ খাওয়ার সোনালি সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবে। কতদিন ভালো খাইনি, গোটা বিয়ের সিজন গেল, একটা নেমন্তন্ন পেলাম না। শেষমেশ যখন পেলাম, শর্ত কলপ। কিন্তু কলপে আমার মাথা চুলকোয়, এমন চুলকোয় যে ফুলে ফুলে ওঠে। তখন সেই ব্যামতেই কাহিল, ভোজ আর খাবো কি? কি মহা সংকট বলো দেখি। রিটায়ার করার পর কষ্টটা বেড়েছে। আগে অফিসে যেতে আসতে রাস্তায় সস্তার ভাগার হোক আর যাই হোক, স্যাটিসফ্যাকশন ছিল লাইফে। অন্তত পেটে কষ্ট ছিল না। এখন ডায়েটিশিয়ানের পরামর্শে প্রাণ ওষ্ঠাগত। একমাত্র নেমন্তন্ন পেলেই সেখানেও এখন বাদ সাধছে কলপ। কি করা যায়, কি করা যায়? ভাবতে ভাবতে বেলা যায়, বুদ্ধি আর আসে না মাথায়। শেষে নিজেই ফুল দেমাগ দেখিয়ে বলি, আমি যাব না বিয়ে বাড়ি। মুখে ফেস প্যাক ঘষা থামিয়ে বউ খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। তারপর আবার আয়নার দিকে ফিরে বলল, বাঁচা গেল। শুনে কি বলবো, কান্না পেয়ে গেল। সারা জীবন সতীপতির ব্রত পালন করার পর এই তার প্রতিদান। দেখছি আমিও আজ যাক না একবার বেরিয়ে। বেরোলে আর রাত 12টার আগে ফিরবে না। পুরনো বন্ধুরা সব আসবে, প্রত্যেকেই এক একটা বিশ্ব নেকি বুড়ি ছুরি। দেখতে বুড়ি, স্বভাবে ছুরি। আমিও যাব বেরিয়ে, দরজায় তালা মেরে। তারপর ফুল মস্তি করে কাটাবো সন্ধেটা। ও হরি, এই ছিল মনে। সন্ধ্যায় বেরোতে গিয়ে দেখি সদর দরজায় তালা মেরে দিয়ে গেছে বাইরে থেকে। মাথাটা কি বলবো, ব্রয়লারের মতো হয়ে গেল। মনে হলো নিজে ফেটে সব ফাটিয়ে দিই এই মুহূর্তে। ফোন করে মেজাজ দেখিয়ে বললাম, এটা কি হলো? মিষ্টি করে বলল, দিনকাল যা পড়েছে, আমার চিন্তা হয় তোমাকে একা রেখে যেতে, তাই সিকিউরিটি। কিরকম শয়তানি বুদ্ধি বউটার, আমাকে টাইটের ওপর টাইট দেখাচ্ছি আমিও। ছাদে গিয়ে বাঁশের মইটা নামিয়ে আনলাম দোতলার বারান্দায়। তারপর বারান্দার রেলিং টোপকে নামিয়ে দিলাম বাগানে। সেই মই বেয়ে নেমে এলাম নিচে। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে কি বলতাম। উফ,
কি পরিশ্রম! মনে হলো সালা সামিট করে নেমে এলাম বেস ক্যাম্পে। একতলার সিঁড়িতে থেবড়ে বসে হাঁপালাম অনেকক্ষণ। তারপর গেট খুলে বেরিয়ে দেখলাম একটা রিক্সা যাচ্ছে। ভাড়া যাবি? কোথায় যাবেন? মাথাটা গরম ছিল তখনও। ছোকরাকে বললাম, সেটা কি তুই ঠিক করবি? চড়ে বসে বললাম, চল। কোথায় বলবেন তো? আরে সামনে চ না, এগো। আসলে তো জানি না কোথায় যাব, ভাবলাম যেতে যেতেই ঠিক করব। বাস স্ট্যান্ডে এসে পড়লো রিক্সা। বললাম, এখানেই নামবো, নে থাম। নেমে ভাড়া দিতে গিয়ে দেখি পকেটে পয়সা নেই, পার্সটাই আনিনি সঙ্গে। পাছায় এক হাত দিয়ে হকচকিয়ে চেয়ে রইলাম রিক্সাওয়ালা ছোঁড়াটার দিকে। সেও পাল্টা চেয়ে আছে আমার দিকে। বেশ অনেকক্ষণ চলল এই মাপামাপি। তারপর সে হঠাৎ বলল, কষ্ট হচ্ছে? কষ্ট? কিসের কষ্ট? মাল বার করতে কষ্ট হচ্ছে? কি তেঁদর ছোড়া! গালাগাল দিতে গিয়েও দিতে পারলাম না। উল্টে নরম করে বললাম, সঙ্গে তো পয়সা নেই রে। পয়সা নেই মানে? মানে আনতে ভুলে গেছি, এখন কি হবে? ছোঁড়া হাঁ হয়ে গেছে আমার কথা শুনে, কথা বলতে পারছে না। আবার আমি বললাম, অন্য কোনো উপায়, অন্য কোনো ভাবে শোধ করা যায় না? ছোঁড়া কেমন যেন মুখ করে বলল, হ্যাঁ যায়। যায়? কিভাবে? আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। মানে? মানে আমি বসছি, আপনি রিক্সা চালান। আপনার বাড়ি টু আমার বাড়ি, হাফ অফ ড্রাইভিং, শোধবোধ। সালা হারামি তোর আমি! ছোনাটা চেঁচিয়ে বলল। তাহলে ভাড়া দিন। এত জোরে হারামিটা চেঁচালো যে রাস্তার লোক ঘুরে ঘুরে দেখছেন। এখানে থাকা আর নিরাপদ নয় ভেবে আবার চড়ে বসলাম রিক্সায়। বসে বললাম, ফিরে ওখানেই, তোকে দ্বিগুণ ভাড়া দেব। দ্বিগুণ তো এমনি হয়, 4 গুণ লাগবে। 4 গুণই দেব, চল। আবার ফিরে এলাম বাড়ির সামনে। গেট খুলছি, তখনই লোডশেডিং। মইটা তখনও ঠেকানো দোতলার বারান্দায়। আবার ওঠা, আবার নামা। মোবাইলের টর্চ জেলে উঠতে লাগলাম মই বেয়ে। মইয়ের মাথায় পৌঁছেছি সবে, অমনি পেছন থেকে চিৎকার। সঙ্গে সঙ্গে তীব্র টর্চের আলো এসে পড়ল মুখের ওপর। গেট পেরিয়ে 3-4 জন চলে এলো মইয়ের গোড়ায়। একজনের হাতে একটা মোটা বাঁশ। মইটা ধরে ঝাঁকাচ্ছে আর বলছে, নাম সালা নাম, দেখাচ্ছি আজকে তোকে চোর পেটানি কাকে বলে। মইয়ের মাথায় ভয়ে আতঙ্কে আমার প্যান্ট ভিজিয়ে ফেলার জোগাড়। থর থর করে কাঁপছি আর বলছি, ভুল বুঝছেন, আপনারা ভুল বুঝছেন। আগে নাম নিচে, তারপর ঠিক ভুল বোঝাচ্ছি তোকে। না নামলে শালা মই উল্টে ফেলে দেবে মনে হচ্ছে। তাতে মরেও যেতে পারি কংক্রিটে মাথা ঠুকে। তার চেয়ে দুঘা খাওয়াই ভালো। এই সব ভেবে নামতে লাগলাম। সমানে বলে যাচ্ছি, ভুল বুঝছেন, এটা আমারই বাড়ি, এ বাড়ির মালিক আমি, দলিল আছে, আমার নামে গ্যাস ও লাইটের কানেকশন। ঠাস করে পাছায় পড়ল বাঁশের এক বাড়ি। উকিয়ে উঠে চিৎকার করে বললাম, রাজেন বাবু! ওরে সালা, আবার সেঙা তো আছে সঙ্গে। সে কথায় কান না দিয়ে আবার বললাম, রাজেন বাবু বাঁচান! প্রতিবেশী রাজেন বাবুকে দেখলাম গেট দিয়ে ঢুকছেন।
হন্তদন্ত হয়ে কাছে এসে তিনি পেটাইওয়ালাদের থামালেন। বারান্দার সিঁড়িতে আবার থেবড়ে বসলাম মাথায় হাত দিয়ে। রাজেনবাবু বলছেন, আরে কি হলো, এসব কি করছিলেন? ঝাঁঝিয়ে উঠে বললাম, এই শালা হারামজাদাটার জন্যে বলতে পারলি না তুই? রিক্সাওয়ালা ছোলাটা বলল, আমি পেচ্ছাপ করতে সাইডে গেছিলাম, তখনই তো ওরা অ্যাকশন নিয়েছে। এখন এখন কি মজা দেখছিস? যা যা, হাগাটাও সেরে আয়, হারামজাদা কোথাকার। খিস্তি দেবেন না দাদু, ভাড়া দিন, আমি চলে যাচ্ছি। শালা তোকে ভাড়া দেওয়ার চক্করেই তো আমার এই হাল হলো। উফ, তার চেয়ে তোকে বাড়ি পৌঁছে দিয়ে এলেই ভালো হতো। আরে থামুন থামুন, কি যে সব বলে যাচ্ছেন কিছু বুঝতে পারছি না। খুলে বলুন তো, কেসটা কি? আরে বউ আমাকে, বলতে গিয়েও থেমে গেলাম। কি করে বলি? সামনে নিয়ে বললাম, বউ আমাকে বিয়ে বাড়িতে বলল, তোমার শরীর ভালো না, তুমি বাড়ি চলে যাও, আমি পরে আসছি। রিক্সা করে বাড়ি পৌঁছে দেখি চাবিটা বউয়ের কাছেই রয়ে গেছে। আবার ফিরে যাব, তাই শর্টকাট মারতে যাচ্ছিলাম। তখনই অন্ধকারে ওরা দেখে ভাবলো মিথ্যে কথা ডব দিচ্ছে দাদু। রিক্সা ছোড়াটা উঠে দাঁড়িয়ে ওর মুখটা চেপে ধরে বললাম, তুই থাম না, তোকে তো বলেছি 4 গুণ ভাড়া দেব। কই দিন। আরে দাঁড়া, আগে ওপরে যাই। রাজেনবাবু বললেন, না না, আর ওপরে যেতে হবে না, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। ততক্ষণে আসল গল্প আন্দাজ করে বাকিরা সরে পড়েছে। সেই ফাঁকে রাজেনবাবুকে বললাম, ভাড়া দিতে হবে না, আপনি আমাকে কিছু টাকা ধার দিন, ডাক্তার দেখিয়ে আসি। রাজেনবাবুর কাছে 2000 টাকা ধার নিয়ে আবার চড়ে বসলাম রিক্সায়। ছোড়াটাকে বললাম, চল শালা তেয়াদর ছোড়া, পেচ্ছাপ করার আর সময় পেলি না। রাজেনবাবু এসে না পড়লে আজ আমার কি হতো বলতো? আপনি বা ঢপ দিচ্ছেন কেন? বললেন যে বিয়ে বাড়ি থেকে আসছেন, বউ বলল শরীর খারাপ, চাবি তার কাছে। আমি আর কোনো উত্তর দিই না। সারাটা জীবন দিলাম বউ, বাচ্চা, ঘর সংসারের পেছনে। 2 ছেলে বিদেশে চাকরি জুটিয়ে পগার পার, ভালো মন্দ ধরা ছোঁয়ার বাইরে। অসুখে অসহায় হয়ে পড়লে নিজেকে নিঃসন্তান মনে হয় কখনো বা। বউটার কথা তো। নিন, এবার নামুন আর ভাড়া দিন। মন থেকে মুখ তুলে দেখি আবার বাস স্ট্যান্ডে ফিরে এসেছি। তবু আর নামতে ইচ্ছে করে না, বসেই থাকি ওর রিক্সায়। খানিক অপেক্ষা করে সে বললে, আমি কিন্তু আর কোথাও যাব না, আমার দেরি হয়ে যাচ্ছে। বেটা ভয় পেয়ে গেছে আমাকে, ভাবছে এবার হয়তো বাসের ভাগ ওর পাছাতেও পড়বে। হেসে বললাম, আরে না না, আর কোথাও যেতে বলবো না। যাবার আগে একটু চা খেয়ে যা আমার সঙ্গে। আমার স্বরে বোধহয় কোথাও ব্যথা ছিল, হয়তো ছোঁড়াটা ধরতে পেরেছে। খানিকক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল, বসুন, চা নিয়ে আসছি। রিক্সাটা একটু সাইড করে লাগালো। নিম গাছের তলায় শনি মন্দির, পাশে 2টো বন্ধ দোকান, তারই সামনেটায়। বিস্কুটও এনেছে বেটা, আবার সুগার ফ্রি। নিজে কিন্তু মিষ্টি বিস্কুট খাচ্ছে। বললাম, বারে ছেলে, আলাদা ব্যবস্থা কেন? বলল, নিশ্চয়ই সুগার আছে আপনার, তাই চাটাও চিনি ছাড়া। তার ওপর এত ধকল গেল। হাউমাউ করে ব্যস্ত হয়ে বলতে গেলাম, ওরে বেটা না রে, ওসব সুগার ফুগার। কিন্তু বলতে পারলাম না। গলাটা মাঝপথেই ধরে গিয়ে কথা কেমন আটকে গেল। কেসে উঠলাম হেঁচকি তুলে।
আরে 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 আস্তে দাদু, আস্তে। বলতে বলতে তার হ্যান্ডেলে ঝোলানো ব্যাগ থেকে জলের বোতল বার করে এগিয়ে দিল। চা বিস্কুট শেষ করে একটা সিগারেট ধরালাম, ওটা ভুলিনি। ছোনাটাকেও দিলাম একটা, নিল না। বললাম, খাস না? হ্যাঁ খাই। তাহলে? হেসে বলল, একটু খরুস আছেন, কিন্তু বয়সে তো বড় আছেন, আপনার সামনে খাবো না। সিগারেটটা ওর হাতে দিয়ে বললাম, যা ওদিকে গিয়ে খেয়ে আয়। সিগারেটটা হাতে নিয়ে বলল, বাবা, কিং সাইজ। তারপর ওদিকে সরে যেতে যেতে বলল, দেখবেন আমার রিক্সা নিয়ে ভেঙে পড়বেন না যেন। ছেলে রসিক আছে। ফিরে এলে বললাম, তোর কোথায় দেরি হয়ে যাচ্ছে বলছিলি? হ্যাঁ, একটু কাজ আছে বাড়িতে। কি কাজ? ও আছে। কি আছে বল না। হঠাৎ কেমন লজ্জা পেয়ে বলল, ও পার্সোনাল ব্যাপার। আরে বলই না, আমি কি ভাগ বসাবো? লজ্জায় সব দাঁত বের করে বলল, মিঠু বলেছে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আর মিঠু মানে আমার বউ। তাড়াতাড়ি ফিরতে কেন? বাকি লজ্জা সবটুকু ঢেলে রিক্সা কবি বলল, মানে আজ আমাদের বিয়ের দিন, মানে সালগিরা। কথাটা শুনে আমি কেমন বিহ্বল হয়ে পড়লাম। কোনো কারণ নেই, তবু এক অপার্থিব আনন্দে প্রাণটা যেন ভরাট হয়ে জুড়িয়ে গেল। এমন কত ছোট ছোট সুখে আর আনন্দে দেশটা ভরে আছে আজও। সেই ভর সন্ধ্যায় ব্যস্ত বাস স্ট্যান্ডের ভিড়ের দিকে তাকিয়ে আমার এই কথাই মনে হলো। কতক্ষণ চেয়ে রইলাম মেহনতি যুবা পুরুষটার দিকে। শেষে বললাম, লোকজনকে নেমন্তন্ন করেছিস? ম্লান হেসে বলল, না, অত পয়সা কোথায়? আমি হঠাৎ ব্যস্ত হয়ে বললাম, আমাকে নেমন্তন্ন করবি? কর না রে, আমি তোদের দু হাত ভরে আশীর্বাদ করব, খুব আশীর্বাদ করব, প্রাণ ভরে আশীর্বাদ করব। আর 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 পয়সা? রাজেনবাবুর কাছে ধার নেওয়া 2000 টাকা ওর হাতে গুঁজে দিয়ে বললাম, এতে হবে না? আমি আর কত খাবো? তোরা দুজন খাবি, 3 জনের হয়ে যাবে। বাচ্চা আছে। তাই? কত বড়? 2.5 মাস না বছর? বছর বছর। ঠিক আছে, হয়ে যাবে। আরে মানে না মানে কিন্তু। কোনো কিন্তু নয়। আজ তোর বিবাহ বার্ষিকীতে আমার নেমন্তন্ন। চল, খাবার দাবার কিনে নে হোটেল থেকে। মিঠু যা ভালোবাসে, তুই যা ভালোবাসিস, আমি তো সবই ভালোবাসি। বিরিয়ানি, মাংস, দই, মিষ্টি ও আইসক্রিম ভরপুর কিনেও টাকা বেঁচে গেল। বাকি টাকা আমি আর ফেরত নিতে চাইলাম না, ও বেটাও নিতে চাইল না। তখন মিঠুর জন্য একটা শাড়ি নিলাম, ওর জন্য পাজামা পাঞ্জাবি, এমনকি বাচ্চার জামাও। প্যাকেটগুলো জড়িয়ে ধরে আমি আবার রিকশায় চড়ে বসলাম। ও মহানন্দে টানতে লাগলো রিকশা। আমি বললাম, হ্যাঁ রে, তোর ভারী ভারী লাগছে না? ভারী লাগবে কেন? এসবের আর কত ওজন। আমার তো মনে হচ্ছে জগতের সব আনন্দ জড়িয়ে ধরে আমি তোর রিকশায় চড়ে বসেছি রে। ছেলেটা বোঝে আমার কথা, চুপ করে থাকে, হয়তো নীরবে হাসে। আমি দেখতে পাই না, তবু অনুভব করতে পারি তার পিঠের ছন্দ দেখে। আবার বলি, সত্যি রে, 2000 টাকায় এত কিছু হয় আমার জানা ছিল না। হঠাৎ বেটা বলে কি, বাড়ি গিয়ে আপনাকে একটা
পুরস্কার দেব। পুরস্কার দিবি? কি পুরস্কার? প্যাসেঞ্জার অফ দ্য ইয়ার। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প প্যাসেঞ্জার অফ দ্য ইয়ার, লেখক বিমল লামা, আবহ ও সম্পাদনা শ্রীময়ী, পোস্টার নির্মাণে অর্কায়ন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের আগামী নিবেদন সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। খুব শীঘ্রই আমাদের আগামী নিবেদন নিয়ে আমরা হাজির হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।